গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। এর আগের ক্লাসে আমরা একটি কবিতা পড়েছিলাম, সেটি হলো ফেব্রুয়ারি 1969 শামসুর রহমানের। মনে আছে কবিতাটা? যেখানে আমরা 1952 সালের ভাষা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থানের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করেছিলাম। তো আজকেও আমরা একটি কবিতা পড়ব। কবিতাটি হলো ফররুখ আহমেদের পদ্মা। খুব সুন্দর একটা নাম, পদ্মা। তো এই পদ্মা কবিতাটি আমরা আজকে পড়ব, কিন্তু তার আগে আমরা ফররুখ আহমেদ সম্বন্ধে কিছু কথা জেনে নিব। ফররুখ আহমেদ, যিনি জন্মগ্রহণ করেন 1918 সালে এবং মৃত্যুবরণ করেন 1974 সালে, ঠিক আছে? এবং বাংলা সাহিত্যের মধ্যে ফররুখ আহমেদ হচ্ছেন একজন মৌলিক প্রতিভাধর কবি। তিনি একাধারে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কাব্যসহ নানাবিধ বাংলা সাহিত্য রচনা করেছেন। এবং তিনি প্রধানত এত কিছু রচনা করার পরেও তিনি কবি হিসেবেই খ্যাতিমান ছিলেন। হ্যাঁ, তারপরে কবিতা রচনার ক্ষেত্রে আমরা কিন্তু তার লেখনীতে বেশ বৈচিত্র্য খেয়াল করি, মানে বেশ বিভিন্ন রূপ ও আঙ্গিকে তিনি কাব্য রচনা করতেন। তার কাব্য রচনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখানে যেমন শিশুতোষ কাব্য ছিল, ব্যঙ্গ কাব্য ছিল, তারপরে মহাকাব্য ছিল, নাট্যকাব্য ছিল, গীতি কবিতা ছিল, এরকম বিভিন্ন কিছু মিলিয়েই তিনি কিন্তু কাব্য রচনা করতেন। এবং একটা মজার বিষয় হলো যে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যকে সফল মহাকাব্য বলা হয়, কিন্তু তার পরে পরেই যদি কোনো মহাকাব্যকে সফল মহাকাব্য বলা হয়ে থাকে সেটি হলো ফররুখ আহমেদের হাতেম তাই কাব্যটি। হ্যাঁ, এবং তার প্রথম রচিত মহাকাব্য হচ্ছে সাত সাগরের মাঝি, যেটা আমরা সবাই জানি, ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি। কেমন? তো আমরা আগে পড়ে ফেলি, আজকে কবি পরিচিতিটাই পড়ে ফেলি, যেহেতু আমরা কবি সম্পর্কে অনেক কিছু জেনে নিলাম, তাই আগে আমরা কবি পরিচিতিটাই পড়ে ফেলি। ফররুখ আহমেদের জন্ম 1918 খ্রিস্টাব্দের 10ই জুন মাগুরা জেলার মাছাইল গ্রামে। আন্ডারলাইন করে নিবে, তিনি জন্মগ্রহণ করেন 1918 সালে মাগুরা জেলায়। তার পিতার নাম সৈয়দ হাতেম আলী। কর্মজীবনে বহু বিচিত্র পেশা অবলম্বন করেছেন তিনি, তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে চাকরিতে নিয়োজিত ছিলেন ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসাবে। আন্ডারলাইন করবে যে তিনি শেষ পর্যন্ত যে চাকরিতে ছিলেন সেটা হলো ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে। 40-এর দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুখ আহমেদের অন্যতম প্রথম মহাকাব্য সাত সাগরের মাঝি প্রকাশিত হয় 1944 সালে। তাহলে যেহেতু আমি বললাম যে তার প্রথম মহাকাব্য হলো সাত সাগরের মাঝি এবং এটি প্রকাশিত হয় কবে? 1944 সালে। আন্ডারলাইন করে নিবে। এরপর একে একে তার অনেক কাব্যগ্রন্থ, কাব্যনাট্য ও কাহিনী কাব্য প্রকাশিত হয়েছে। ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনের বিশ্বাসী এ কবির কবিতায় প্রধানত প্রকাশ ঘটেছে ইসলামী আদর্শ ও জীবনবোধের। আন্ডারলাইন করবে, তার কবিতায় প্রধানত প্রকাশ ঘটেছে ইসলামী আদর্শ ও জীবনবোধের। তার অন্য গ্রন্থগুলোর নাম কাব্যগ্রন্থ সিরাজাম মুনিরা, আন্ডারলাইন, কাব্যনাট্য হচ্ছে নৌফেল ও হাতেম, সনেট সংকলন হলো মুহূর্তের কবিতা এবং কাহিনী কাব্য হাতেম তাই। এছাড়া তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া ও কবিতা লিখে গেছেন। সাহিত্যকৃতির স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেছেন এবং মরণোত্তর 21 পদকে ভূষিত হয়েছেন। 1974 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আন্ডারলাইন করবেন, 1974 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এখানে দেখো আলাদা আলাদা করে দেয়া আছে যে তার কাব্যগ্রন্থ কি, সিরাজুম মুনিরা, তার কাব্য নাট্য কি, নৌফেল ও হাতেম, তার সনেট সংকলন কি, মুহূর্তের কবিতা, এবং তার কাহিনী কাব্য কি, হাতেম তাই। এগুলো আলাদা করে যেহেতু ইন্ডিকেট করে দেয়া আছে, তাই তোমরা এভাবেই মুখস্থ রাখবে, এভাবেই পড়বে এবং পরীক্ষায় কিন্তু এভাবেই আসবে। আর তিনি তো ঢাকায় মৃত্যুবরণ করেন। হ্যাঁ, তো এই হলো ফররুখ আহমেদ। এবং ফররুখ আহমেদ যখন বানানটা দেখো দেয়া আছে, রয়ের নিচে কিন্তু একটা হসন্ত দেয়া আছে। হ্যাঁ, এবং তিনি কিন্তু আহমেদ নন, তিনি আহম্মদ, এটা আমরা খেয়াল করব। তো পদ্মা আমরা জানি যে নদীর নাম এবং বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে কবি আমাদের পদ্মা যে নদী আছে সেটিকে ঘিরেই এই
পদ্মা কবিতাটি রচনা করেছেন। তো আবহমান কাল ধরে বয়ে চলা পদ্মার যে রূপ বৈচিত্র্য এবং বাংলার জনজীবনের সাথে পদ্মার যে ওতপ্রোত একটা সম্পর্ক, এটি মূলত তিনি তার এই কবিতায় কাব্যশিল্পের মাধ্যমে উপস্থাপন করেছেন। হ্যাঁ, পদ্মার প্রচন্ড স্রোত যেমন মানুষের সাজানো সংসার ভাসিয়ে নিয়ে যায়, তেমনি কিন্তু এর পলির উর্বরতা মানুষের জীবনে একটা প্রাণের স্পন্দন তৈরি করে। তার মানে এটার কল্যাণময় রূপও যেমন আছে, এর কিন্তু ভয়ঙ্কর রূপও আছে। এবং কবি মনে করেন যে এই পদ্মার ভয়ঙ্কর রূপ এবং পদ্মার এই কল্যাণময় বৈশিষ্ট্য মানুষের জনজীবনের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে, এবং এ কারণেই বাংলার যে এক স্থবির জনজীবন, বাংলার মানুষের যে একটা জড় জনজীবন, সেটার মধ্যে একটা কিন্তু মুক্তির দিশা এর মাধ্যমে তৈরি হয়ে গিয়েছে। এটি মূলত কবি এই পদ্মা কবিতায় ফুটিয়ে তুলেছেন। এখন আমরা কবিতাটিতে চলে যাব, এবং কবিতাটিটা কিন্তু বেশ ছোট। হ্যাঁ, আমাদের বেশ মাত্র কয়েক লাইনের কবিতা, এবং এখানে তিনি পদ্মার ভয়ঙ্কর রূপ, কল্যাণকর রূপ, পদ্মার সাথে বাঙালিদের জনজীবনের সম্পর্ক, এই সব বিষয়গুলোই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তো আমরা সরাসরি কবিতায় চলে যাই। হ্যাঁ, দেখো, অনেক ঘূর্ণিতে ঘোরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়াইয়ে প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। এখানে আমি আগেই বলি, হারমাত নামে এক জলদস্যুদের কথা বলা হচ্ছে। তারা কিন্তু পর্তুগিজ জলদস্যু, শব্দার্থেও তোমরা পাবে। আগে আমরা কবিতাটা শেষ করি। সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায়ে লাঙ্গল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর, উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল, বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এটা মূলত একটা সনেট কবিতা। সনেট কবিতায় আমরা জানি যে 14টি লাইন থাকে। প্রথম 8 লাইনকে অষ্টক এবং পরের 6 লাইনকে কিন্তু আমরা শতক বলি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সনেট কবিতা। ঠিক আছে, যদি তোমাদের প্রশ্ন আসে যে তোমাদের সনেট কবিতা কোনটি, তাহলে আমাদের কোনটা লিখতে হবে? ফররুখ আহমেদের পদ্মা কবিতাটি। তো এখন আমরা আলোচনায় চলে যাই। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে, তোমাকে মানে পদ্মাকে দেখে, জলদস্যু দুরন্ত হারমাত, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। প্রথমেই আমরা পদ্মার যে একটা ভয়ঙ্কর রূপ, পদ্মার উত্তাল প্রমত্ত রূপ, সেটির আমরা একটা বর্ণনা পাই। এবং এই পদ্মার এই যে একটা ভয়ঙ্কর রূপ, সেখানে আমরা এক জলদস্যুদের কথা পাই, তাদের নাম হচ্ছে হারমাত। এই হারমাতরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেছে, বিভিন্ন সমুদ্রে সমুদ্রে ঘুরে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু এই হারমাতরা যখন পদ্মার ঢেউয়ে এসেছে, পদ্মা পাড়ি দিয়েছে, তখন তাদের কি হয়েছে বলতো? তারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। কারণ পদ্মার এমন ভয়ঙ্কর ঢেউ যে তারা তাদের আগের জীবনে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছিল, সেগুলো কি হয়ে গেছে, এখানে এসে সেগুলো সব মিথ্যে হয়ে গেছে। দেখো, অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা কারা অর্জন করেছিল? জীবনের পথে পথে অনেক সমুদ্রে ঘুরে এই যে দেখো জলদস্যু দুরন্ত হারমাত্রা, তাদের কাজই তো হচ্ছে জলে জলে ঘোরা। এবং এর আগে তারা যেসব সমুদ্রে গিয়েছিল সেখানকার এক ধরনের অভিজ্ঞতা ছিল, কিন্তু যখন তারা এই পদ্মায় এসেছে, কেঁপেছে তোমাকে দেখে। তারা কেঁপেছে, কারা কেঁপেছে? এই হারমাত্রা কেঁপেছে। তোমাকে দেখে মানে কাকে? পদ্মাকে দেখে। এবং তোমার তরঙ্গ ভঙ্গে, কার তরঙ্গ? এই যে আমাদের পদ্মার যে ঢেউ, সেই ঢেউয়ে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। কার বর্ণ? এই আমাদের হারমাত জলদস্যুদের যে গায়ের রং বা তাদের মনের যে অবস্থা, সেটি বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গিয়েছে। পাণ্ডুর মানে দেখো দেয়া আছে ফ্যাকাশে। এরপর দেখো, এটা হলো আমরা দেখলাম যে পদ্মার যে ভয়ঙ্কর রূপটা।
সেটি তুলে ধরা হয়েছে। এবং এই পদ্মা আমাদের যে জলদস্যু সেই হারমাদের বুকেও কাঁপন তৈরি করেছে। সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায়ে লাঙ্গল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর, উর্বর তোমার চরে ফলাইয়েছে পর্যাপ্ত ফসল। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক নওজোয়ান, সবুজের সমারোহে জীবনে পেয়েছে সম্বল। এখানে প্রথমটাতে তো আমরা পদ্মার ভয়ঙ্কর রূপ পেলাম, এরপরে আমরা পদ্মার যে কল্যাণকর রূপ, পদ্মা আমাদের কি কি উপকার করে, মানুষের কি কি উপকার করে সেটার আমরা এই বর্ণনা পেয়েছি। দেখো, পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ বসবাস করে এবং তারা কি করে, তারা এই পদ্মার দুই তীরে কঠিন পরিশ্রম করে, লাঙ্গল চালায়, চালিয়ে তারা কি করে, প্রচুর শস্য দানা ফলাতে পারে। ঠিক আছে, দেখো দেয়া আছে, সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায়ে লাঙ্গল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর, উর্বর তোমার চরে ফলাইয়েছে পর্যাপ্ত ফসল। তাহলে কি করে, পদ্মার দুই তীরে যেসব সংগ্রামী মানুষ আছে তারা লাঙ্গল চালিয়ে কঠোর পরিশ্রম করে প্রচুর শস্য দানা ফসল ফলিয়েছে। এরপর দেখো কি, জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জোয়ান, সবুজের সমারোহে জীবনে পেয়েছে সম্বল। এখন জীবন মৃত্যু নিয়ে পদ্মার তীরে বসবাসরত যুবকরা বেশ সাহসী হয় কিন্তু, এবং পদ্মার তীরে যারা বাস করে তারা কিন্তু জীবন ও মৃত্যু হাতে নিয়েই বসবাস করে, কারণ পদ্মার কখন কি রূপ হয়ে যায় সেটা আমরা কেউ জানি না। তাই এখানে দেয়া আছে কি, যে পদ্মার তীরে বসবাসরত যে যুবকরা আছে তারা কি হয়, তারা দ্বিধাহীন হয় এবং তারা নির্ভীক, মানে তাদের মনে কোনো ভয় থাকে না, কোনো শঙ্কা থাকে না, এবং তারা কি করে, সবুজের সমারোহে জীবনে বেঁচে থাকার সম্বল তারা পায়। ঠিক আছে, সবুজের বুকে তারা কি পায়, বেঁচে থাকা যে অবলম্বন বা সম্বল সেটা পেয়ে যায়। বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। এখন বর্ষাকালে পদ্মায় কি হয়, বর্ষাকালে তো বন্যা হয়, পদ্মার দুকুল প্লাবিত হয়ে যায়, আর পদ্মার দুকুল প্লাবিত হওয়ার কারণে পদ্মার দুই তীরে যেসব মানুষ বসবাস করে তাদের জীবনযাত্রাও কিন্তু বিপর্যস্ত হয়ে যায়। তাদের সাজানো সংসার, তাদের আবাদি ফসল, তাদের গবাদি পশু, তাদের যে জীবন, হ্যাঁ তাদের জীবন কিন্তু কি হয়ে যায়, পদ্মার এই জলে প্লাবিত হয়ে যায়। এটাই এখানে বলা হয়েছে যে বর্ষাকালে পদ্মার জলস্রোতে দুকুল প্লাবিত করে ভাসিয়ে নিয়ে যায় মানুষের সাজানো সংসার, ঘরবাড়ি, আবাদি ফসল আর অসংখ্য জীবন। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো সব বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। এটা কোন সময়, বর্ষাকালে। তারপরেও দেখো কি বলছে কবি, হে কবি জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এত কিছুর পরেও পদ্মা জীবনকে নতুন রূপে আমন্ত্রণ জানায়। কি করে, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এত কিছুর পরও পদ্মা জীবনকে নতুন রূপে আমন্ত্রণ জানায়। তার সুতীব্র গতি, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। তাহলে কি, পদ্মার সুতীব্র গতি এবং প্রদীপ্ত স্রোতধারায় মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণধার। মৃতপ্রায় স্থবির জনজীবনে কি হয়েছে, মুক্তির স্বাদ সঞ্চার হয়েছে। কেমন, এই হচ্ছে মূলত কবিতাটা। তাহলে একদিকে আমরা পদ্মার ভয়ঙ্কর রূপ পাই, একদিকে পদ্মার আমরা কল্যাণময় রূপ পাই, তারপরে বর্ষাকালে পদ্মার কি হয়, পদ্মা আমাদের কি ক্ষতি করে সেটা পাই, কিন্তু তারপরও পদ্মা কি বলছে, কবি বলছে যে পদ্মা আমাদেরকে নতুন জীবনের আমন্ত্রণ জানায়, কারণ পদ্মা না থাকলে এই যে মৃতপ্রায় স্থবির জনজীবনে কি হতো না, মুক্তির স্বাদ আসতো না। হ্যাঁ, এটাই মূলত পদ্মা কবিতায় কবি তুলে ধরেছেন। এরপর দেখো, সুন্দর করে শব্দার্থ টিকা দেওয়া আছে, যেগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি তোমরা পড়বে, এগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং নৈতিক প্রশ্নে আসে। হ্যাঁ, এরপরে দেখো পাঠ পরিচিতি দেওয়া আছে। ফররুখ আহমেদের পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আন্ডারলাইন করবে, পদ্মা তার কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কাফেলা প্রকাশিত হয় 1980 সালে। কাফেলা কাব্যটি 60টি সনেটের সমন্বয়ে রচিত।
তোমাদের প্রশ্ন আসতে পারে যে কাফেলা কাব্য যে আছে সেটি কয়টি সনেটের সমন্বয়ে গঠিত? উত্তর হচ্ছে 60টি। তার মানে কাফেলাতে যে কয়েকটি আমরা কবিতা পাই সবগুলোই সনেট এবং সেটি 60টি সনেট আছে এতে। সংকলনভুক্ত কবিতাটি 5 সংখ্যক সনেট। এখন এই 60টির মধ্যে পদ্মার অবস্থান হচ্ছে 5 নম্বর। এটি হলো 5 নম্বর সনেট কাফেলা কাব্যের, যেটি প্রকাশিত হয় 1980 সালে। নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী। এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ। আন্ডারলাইন করবে, পদ্মা হলো সর্ববৃহৎ নদী। পদ্মা কবিতায় এ নদীর দুই রূপ প্রকাশিত হয়েছে। আমি বলেছিলাম যে এর একটা কল্যাণময় রূপ এবং এর একটা ভয়ঙ্কর রূপ। তাহলে কি পদ্মা কবিতায় নদীর দুই রূপ প্রকাশিত হয়েছে। একদিকে ভয়ঙ্কর প্রমত্ত রূপ, যা দেখে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় ঋদ্ধ দুরন্ত জলদস্যুদের মনেও ভয়ের সঞ্চার হয়। তাহলে কি পদ্মার ভয়ঙ্কর রূপ, যেটা দেখে কি বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ দুরন্ত জলদস্যুদের মনেও কাঁপন তৈরি হয় বা ভয়ের সঞ্চার হয়। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত এর দুই পারের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, জীবনদায়িনী সবুজের সমারোহ। এখন আমরা পদ্মার কল্যাণকর রূপটা দেখছি যে পদ্মা কি করে, দুই পারে উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, জীবনদায়িনী সবুজের সমারোহ। আবার এই পদ্মাই বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত। বর্ষায় পদ্মার যে রূপটা হয় এটি কবি বিশেষভাবে এখানে তুলে ধরেছেন। কি কি হয়? পদ্মার বর্ষাকালে জলস্রোতে ভাসিয়ে নিয়ে যায় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত। সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। এই যে হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এই কথাটি দিয়ে কিন্তু এটাই বোঝায় যে এই ধ্বংসস্তূপের ভিতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে উঠে পদ্মাকে ঘিরেই। অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময়ী হয়ে এদেশের জনজীবনের সাথে একাত্ম হয়ে আছে। পদ্মা চতুর্দশপদী কবিতা, 3 পংক্তিযুক্ত 4টি স্তবক ও শেষে 2 পংক্তিযুক্ত 1টি স্তবকে কবিতাটি বিন্যস্ত। প্রতি পংক্তিতে রয়েছে 18 মাত্রা। আন্ডারলাইন করব, প্রতি পংক্তিতে বা প্রত্যেক লাইনে আছে 18টি করে মাত্রা। কবিতাটির মিল বিন্যাস ক খ ক, খ গ খ, গ ঘ গ, ঘ উম ঘ, উম উম। এগুলো আমাদের এত কিছু বুঝতে হবে না। আমাদের এখান থেকে যেটা ইম্পর্টেন্ট যে পদ্মা একটা চতুর্দশপদী কবিতা এবং এই প্রত্যেকটি পংক্তিতে কয়টি করে মাত্রা আছে? 18টি করে মাত্রা আছে। তো আমরা খুব সহজ একটা কবিতা পড়লাম যেটার নাম হলো পদ্মা, এবং পদ্মা নদীকে ঘিরেই হচ্ছে এই কবিতাটি লিখেছেন আমাদের ফররুখ আহমেদ। পদ্মার ভয়ঙ্কর রূপ, পদ্মার কল্যাণময় রূপ, এত কিছুর পরেও পদ্মার এই সবুজের সমারোহ, পদ্মার দেয়া যে জনজীবন, এটিকে ঘিরেই মূলত আমাদের এই কবিতাটা। তো আমি আশা করছি সবাই তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। তো এটা যখন তোমরা নিজেরা পড়বে, কয়েকবার পড়বে, তখন তোমরা এই কবিতাটি আরো ভালো করে বুঝতে পারবে। তো তোমরা কি কি পড়বে? কবি পরিচিতি পড়বে, পুরো কবিতাটা কয়েকবার পড়বে, শব্দার্থ পড়বে এবং অবশ্যই পাঠ পরিচিতি পড়বে। কেমন? এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।